আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো সকল রকমের কমন প্রশ্নের সলভ করাবো আজকের ইংরেজি কোয়েশ্চেন পেপার সলভ ক্লাসে। আজকের ক্লাসে আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই যে সামনে অর্ধবার্ষিক পরীক্ষা এবং আমাদের নাইটমেয়ার ইংলিশ সেকেন্ড পেপার কি করব, গত কয়েক বছরের প্রশ্ন যেগুলো পরীক্ষায় অনেকবার আসে, যে রুলসগুলো পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট, সেই রুলসগুলো আজকের ক্লাসে আমরা প্র্যাকটিসের মাধ্যমে সলভ করব। আজকে আমরা দেখাবো যে আমরা পারি এক জিনিস, কিন্তু পরীক্ষা হলো যখন আমরা যে একটা কোয়েশ্চেন সলভ করতে যাই তখন কি কি প্রবলেম হতে পারে, কিভাবে আমরা সেটা সলভ করতে পারি, রাইট? সেটা আজকের পুরো ক্লাসের বিষয়বস্তু। সো আজকের ক্লাসে আমরা চলো একদমই কথা না বাড়িয়ে মেইন যে টপিক সেখানে চলে যাই। আমাদের ইংলিশ সেকেন্ড পার্টে একদমই ফার্স্ট কোন টপিকটা আসে বলেন তো? আসে হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ আসতে পারে যেমন হচ্ছে এখানে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই যে এখানে একটা প্যাসেজ দিয়ে দিবে তোমাকে এবং সেই প্যাসেজের মধ্যে দেয়ার উইল বি ডিফারেন্ট গ্যাপস, ইন দ্য গ্যাপস। সো সেই ওয়ার্ডগুলো হচ্ছে পার্টস অফ স্পিচের কিসের মধ্যে পড়ে? লেটস এ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাকি প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কোনটার মধ্যে পড়বে? আই ফেয়ারলি বিলিভ ইউ গাইজ অলরেডি নো দ্যাট, বাট আমরা তারপরে চলো আজকে ক্লাসে সলভ করে ফেলি। সো হাসিব ইজ আ ব্রেভ বয় হু লিভস ইন আ স্মল ভিলেজ। খেয়াল করো, হাসিব ইজ আ ব্রেভ বয়। এখানে যে ওয়ার্ডটা আছে, এই যে ব্রেভ, রাইট, এটার নিচে হচ্ছে আমাদের আন্ডারলাইন করা। আমি জানি তোমরা আনসারটা জানো, বাট আজকে ক্লাসে আমরা করবো কি, আমরা একটু বুঝে পড়বো। আমরা জানি উই নো দ্য আনসার্স, রাইট, বাট আজকে দেখবো যে এটা বসার পেছনে রিজনটা কি। ওকে, সো দেখো, ব্রেভ বয়, হাসিব কেমন ছেলে? সাহসী ছেলে। কেমন ছেলে? সাহসী ছেলে। সো ব্রেভ বয়, সো এই যে ছেলেটা কিরকম? সাহসী। সো এইখানে ছেলে বা বয়, এটা হচ্ছে কি নাউন না বলেন? কমন নাউন। সো এই কমন নাউনের ক্ষেত্রে কমন নাউনকে মডিফাই করতেছে হচ্ছে এই যে ব্রেভ, ঠিক আছে, মানে দোষ গুণ বোঝাচ্ছি। সো আমরা যখন দোষ গুণ বোঝাই তখন আমরা সেটাকে কি বলি স্যার? আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? কারণ দোষ গুণ যখন বোঝাই। আচ্ছা, when lives, who lives in ড্যাশ, দেখো ইন, অন, অ্যাট, ওভার, এগুলো হচ্ছে সবই আমাদের কি প্রিপোজিশনের মধ্যে পড়ে, প্রিপোজিশন। আচ্ছা, এবার আসে হচ্ছে ভিলেজ। ভিলেজ মানে হচ্ছে গ্রাম, একটা নাম, তাই না? সো গ্রাম, ভিলেজ, সো এটা কি আসবে? নাউনের মধ্যে পড়বে। সো কম্পারেটিভলি ইজিয়ার, আমরা ফার্স্ট লাইনটার মধ্যে প্রায় তিনটা মানে ওয়ার্ড পেলাম এবং তিনটাই কিন্তু আমরা সলভ করে ফেলছি। অ্যাগেন when we will be solving, মানে ভালো মতো খেয়াল রাখতে হবে যে কি মডিফাই করতেছি। আমাদের টার্গেট হচ্ছে কি মডিফাই করব, ঠিক আছে? সো এটা যদি তুমি মাথায় রাখতে পারো ইজি হয়ে যায়। যেমন দেখো, ওয়ান ডে while walking home ড্যাশ saw an old man fallen on the road। খেয়াল করো, হি, তাই না? আমরা জানি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আনা হয়, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে সবই কি প্রোনাউন। সো এই যে এখানে হিটা হচ্ছে কি? হিটা হচ্ছে একটা প্রোনাউন। আমি কি পাশে আনসারগুলো লিখবো? লিখে ফেলি। আচ্ছা, হি ড্যাশ, হি কুইকলি র্যান টু হেল্প হিম। হি কুইকলি র্যান টু হেল্প হিম। সো কুইকলি, খেয়াল করেন, কুইকলি। আচ্ছা, কুইকলি। আচ্ছা, যখন এলওয়াই থাকবে তখন তো আমরা চোখ বন্ধ করে হচ্ছে কি বসায় দেই? অ্যাডভার্ব বসায় দেই, তাই না? বাট দ্যাট ইজ নট ট্রু সব সময়। আমাদের একটা রুলস আছে, রুলটা হচ্ছে এরকম যে নাউন প্লাস ly is basically adjective and then adjective plus ly is কি? is হচ্ছে তোমার adverb। তাহলে তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, এইখানে কিন্তু তোমার এই যে কুইকলি, রাইট, এই কুইকলিটাকে যদি আমরা একটু ব্রেক করি, আরেকবার বলতেছি, কুইকলিটাকে কি করব? ব্রেক করব। সো এটাকে ভাঙলে আমার কি আসবে বলতো? কুইক প্লাস লি, রাইট? কুইক প্লাস হচ্ছে কি? লি, কুইকলি। আচ্ছা, সেই কুইকলি, হ্যাঁ, এখন দেখি কুইকটা কি স্যার? কুইকটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কুইকটা হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ প্লাস ly, আমরা বলছি অ্যাডজেক্টিভ প্লাস ly হলে সেটা অ্যাডভার্ব। আমি একটু লিখে দেই, অ্যাডজেক্টিভ প্লাস ly, অ্যাডজেক্টিভ প্লাস ly ইজ ইকুয়াল টু কি? অ্যাডভার্ব, ঠিক আছে? আর নাউন প্লাস ly ইজ ইকুয়াল টু কি? অ্যাডজেক্টিভ।
যেমন আমি যদি একটু সেকেন্ডের এক্সাম্পল দেই, আমি যদি বলি ভাইয়া ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, ফ্রেন্ড কি নাউন না বলেন তো? হ্যাঁ, নাউন প্লাস ly. So noun plus ly is basically কি adjective. So this is how we write it. Okay, so the man was তাহলে কুইকলিটা কি হবে স্যার? কুইকলিটা হবে হচ্ছে একটা কি adverb. আচ্ছা আচ্ছা, ran to help him. The man was weak and could not stand. মানুষটা কিরকম ছিল? মানুষটা ছিল হচ্ছে দুর্বল। মানুষের দোষগুণ নিয়ে কথা বলছি, সো adjective. Hasib called some people for help. Everyone praised his kindness. Kindness কি? Kindness হচ্ছে দয়া বা এখন দেখো একটা জিনিস আছে, আমাদের একটা শর্টকাট তোমাকে বলে দিই, যে কোনো ওয়ার্ডের মধ্যে NESSTION, ঠিক আছে, এইগুলো যখন থাকবে তখন হচ্ছে আমরা সেই ওয়ার্ডটাকে নাউন করে নিব, মানে নাউন বানায় নাউন ধরবো। তো যেমন দেখো কাইন্ড হচ্ছে কিন্তু দয়া, কাইন্ডনেস মানে হচ্ছে কি দয়ালু, ঠিক আছে, বা মানে মহানুভবতা। সো এখানে এই কাইন্ডনেস হচ্ছে আমরা কি নাউন হিসেবে ধরবো। ক্লিয়ার? হি ওয়াজ ভেরি হ্যাপি। সে কেমন ছিল? সে হচ্ছে তোমার খুশি ছিল। দোষ গুণ অবস্থা বোঝাচ্ছি, সো অ্যাডজেক্টিভ। আচ্ছা, টু হেল্প সামওয়ান বিকজ হচ্ছে একটা কি, বিকজ হচ্ছে একটা প্রোনাউন না কি বলতেছি, প্রিপোজিশন। ওকে, আচ্ছা, of his kind heart, alas, interjection, the man had been hungry for 2 days. So alas হচ্ছে কি interjection. আচ্ছা, দেখি এদিকে। ও, বিকজ হচ্ছে কনজাংশন, আমি ভুলে গেছি, বিকজ হচ্ছে কনজাংশন। ভাইয়া আবার ভুল করতেছি, সো হ্যাঁ একটু ভাইয়ারও মনোযোগ দেওয়া লাগবে। বিকজ হচ্ছে কনজাংশন, বিফোর হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে, মাই ব্যাড, আমি ভুলে গেছিলাম। সো এটা বিফোর থাকলে প্রিপোজিশন হইতো, বাট এটা যেহেতু বিকজ, সো দিস ইজ কল্ড কনজাংশন। বিকজ অ্যান্ড এগুলো হচ্ছে কনজাংশন। ওকে, অ্যান্ড দেন আমরা যদি সলিউশনগুলো দেখে নিব। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আন মানে টেক আ লুক এট দ্যাট, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। অ্যান্ড দেন আমরা হচ্ছে যাব সাবস্টিটিউশন টেবিলে। সাবস্টিটিউশন টেবিলে আমরা কি করি স্যার? সাবস্টিটিউশন টেবিলে হচ্ছে আমরা শুধুমাত্র ওয়ার্ড বা হচ্ছে লেটস সে প্রিপোজিশনই আনি এখান থেকে, মানে প্রিপোজিশনও না, আচ্ছা দেখি, মানে এখান থেকে ওয়ার্ড নিয়ে এসে আমরা জাস্ট সিম্পলি এখানে মানে গ্যাপগুলো ফিল করব। সো ওয়ান্স আপন এ টাইম, ওকে, ওয়ান্স আপন এ টাইম কি ছিল? ওয়ান্স আপন এ টাইম বলে ফেলছি, তাই না? ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড কি হবে? আ পুয়ার উড কাটার হু আর্নড হিজ লিভিং বাই কাটিং উড। আচ্ছা, সো এখানে কি হবে? দেয়ার লিভড আ পুয়ার woodcutter who earned his living dash cutting wood. One day while he was working near dash river, one day while he was working near the river, nearby river. আচ্ছা, let's see the answers. এখানে একটু কনফিউজিং লাগতে পারে। who earned his living by cutting woods হওয়ার কথা। সো হ্যাঁ, কারোর মানে কোনো কিছুর দ্বারা যদি আমি অ্যাচিভ করতে চাই, দ্যাট ইজ কল্ড বাই কাটিং উড। ওকে, সো হু আর্ন হিজ লিভিং বাই কাটিং উড ওয়ান ডে while he was working near dash river. One day he was working near the river, so his eggs slipped and his hands slipped from his hands. ঠিক আছে, slipped হাত থেকে, so slipped from his hands and fell into the water. So his eggs slipped from his hands and fell into the water. He started crying loudly dash. He started crying loudly for his loss. ঠিক আছে, so he started crying loudly for his loss. Suddenly a fairy appeared and dashed the river, appeared from the river. ঠিক আছে, so এখানে again from হওয়ার কথা, let's see from নাই কিনা। yes, and a fairy appeared from the river and asked him why he was crying. ঠিক আছে, এখানে অনেকগুলো আমরা প্রিপোজিশন ইউজ করি নাই, সামনে আরো কয়েকটা গ্যাপ আছে, let's see we can use that, মানে whether we can use that or not. The woodcutter and her husband, honestly, the fairy brought dash golden edge. The woodcutter and her husband, কি বলতেছি, the woodcutter told her everything honestly. Okay, so the fairy brought golden eggs. Brought a golden eggs or the, দেওয়া তো নাই, so a হওয়ার কথা,
yes, but a man refused to take it because it was not his. But the man refused to take মানে কি refused to take মানে হচ্ছে নিতে মানা করে দিল আর কি, because it was not his. Pleased dash pleased by his honesty, তার মানে সততা দ্বারা খুশি হয়ে, so pleased by ও হয় with ও হয়, দুইটাই হয়, pleased by his honesty বা pleased with, বাট যেহেতু আনসার আমরা দিছি এখানে with, so we can use with. Pleased with his honesty, the fairy gave him both the golden and his old eggs as a reward. The moral of the story is that honesty always brings reward. This is a very important moral for you guys who are still young. Okay, honest থাকতে হবে লাইফে, এথিক্স খুবই ইম্পর্টেন্ট। এথিক্স, অনেস্টি, এইগুলা মানুষকে লং টার্মে সাকসেসফুল বানায়। ইফ ইউ ডোন্ট হ্যাভ এথিক্স, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য অনেস্টি, ইউ উইল বি সাকসিডেড ইন দ্য মানে শর্ট রান। ঠিক আছে, তুমি দেখবা যে অনেক ভালো করতেছো পরীক্ষা হলে, মানে ইউ উইল সি পিপল যারা হচ্ছে পরীক্ষা হলে লেটসে কোনো একটা খারাপ মিনস অবলম্বন করে পরীক্ষা দেয়, অ্যান্ড দে ক্যান ডু গুড, বাট ওই যে একটা নলেজ গ্যাপ থেকে যায় যখন তারা পরবর্তীতে বড় হয়, তখন আসলে তারা আর ওই নলেজ গ্যাপটাকে কি করতে পারে না, কাভার করতে পারে না। সো এই যে জিনিসটা মানে আমাদের লাইফে অলওয়েজই হচ্ছে উই হ্যাভ টু প্রেফার টু বি অনেস্ট। ওকে, অনেস্টি ইজ অলওয়েজ দ্য বেস্ট পলিসি। ইফ নট রিওয়ার্ডিং ইন দ্য শর্ট রান, ইট উইল ডেফিনেটলি বি রিওয়ার্ডিং ইন দ্য লং রান। আচ্ছা, সো আমরা হচ্ছে সাবস্টিটিউশন টেবিল শেষ করছি। হাউ টু আনসার দিস, উই হ্যাভ টু বি ভেরি গুড ইন প্রিপোজিশনস। আই সাপোজ প্রিপোজিশনে যদি ভালো হই তাহলে আই থিঙ্ক ইট ক্যান বি ডান। ওকে, মেক সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং সাবস্টিটিউশন টেবিল। দ্য চাইল্ড, দেখেন সাবস্টিটিউশন টেবিল যেহেতু বলা আছে, তো আমাদেরকে এখান থেকে সেন্টেন্স বানাতে হবে, and that is quite tough because এখানে 5টা কলাম 1-এ 5টা, কলাম 2-তে 5টা, কলাম 3-তেও 5টা ওয়ার্ড বা হচ্ছে সেন্টেন্সের পার্ট রয়ে গেছে। সো লেটস সি, দ্য চাইল্ড ড্যাশ leads, he decided, he found, ran hard. So the child কি হবে, আমরা যখন এরকমটা সলভ করতে যাব বা এরকম যখন আমরা টেবিল সলভ করতে যাব, উই শুড অলওয়েজ স্টার্ট উইথ দিস মানে থার্ড কলাম। ঠিক আছে, ইট উইল মেক দ্য কোয়েশ্চেন সলভিং আ বিট ইজিয়ার অ্যান্ড আ বিট ফাস্টার। ওকে, সো রাসলিং সাউন্ড কামিং ফ্রম দ্য বুশেস, সো through the meadow chasing a butterfly. So the child ran through the meadow chasing a butterfly. হতে পারে the child dashed to catch his breath feeling the warm sun on his face. আচ্ছা, to follow the path eager to discover what lay ahead, a hidden path leading deep into the forest. আচ্ছা, the child to follow the path. আচ্ছা, the child dashed through the meadow. Let's আচ্ছা চলো আমরা আগে the child দিয়ে তো make sense হচ্ছে না, তো suddenly he decided, with curiosity he decided to follow the path eager to discover what learn ahead. আমি এটা একটা বলতে পারি, with curiosity he কি হবে, he decided to follow the path eager to discover what lay ahead. আচ্ছা, এরপরে হচ্ছে তোমার to his surprise, now suddenly he heard a rustling sound. Suddenly he heard a rustling sound coming from the bushes. তারপরে হচ্ছে to his surprise he found a hidden path leading deep into the forest. কি হবে, he ran. Okay, so he ran through the meadow chasing a butterfly. I think he ran through the meadow chasing a butterfly হওয়ার কথা। লাস্টের দিকে কোনটা বাকি, আর একটাই বাকি, to catch his breath feeling the warm sun on his face. So to catch his breath feeling the warm sun on his breath. So suddenly the child leads, না, let's see the answers. এখানে আনসারগুলো একটু প্যাচের। ওকে, the child ran through the meadow chasing a butterfly. ঠিক আছে, যেটা আমি একদমই শুরুতে তোমাদেরকে বলছিলাম, the child ran through the meadow chasing a butterfly. Then হচ্ছে he stopped to catch his breath. Stop এখন আমরা মানে ইউজ করি না মনে হয়, তাই না? কোথায় গেল?
স্টপ 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 কি ছিল এখানে? চাইল্ড লিডস, হি ডিসাইডস, সাডেনলি হি ফাউন্ড, টু হিজ সারপ্রাইজ র্যান। আমি তো এখানে স্টপ তো দেখতে পাচ্ছি না, তাই না? আই থিঙ্ক কোনো একটা ইনফরমেশন গ্যাপ ছিল এখানে, এই কারণে আমরা মানে পাচ্ছি না। ওকে, এখানে একটা তোমার স্টপড নামে কিছু একটা থাকার কথা। এনিওয়েজ, যেহেতু এটা ভুল ছিল, উই ক্যান অ্যাডমিট দ্যাট। সাডেনলি হি হার্ড আ রাসলিং সাউন্ড কামিং ফ্রম দ্য বুশেস। এটা আমি তোমাদেরকে সলভ করে দিয়েছিলাম যে সাডেনলি হি হার্ড আ রাসলিং সাউন্ড ফ্রম দ্য বুশেস অ্যান্ড দেন কি হবে? টু হিজ সারপ্রাইজ হি ফাউন্ড আ হিডেন প্যাথ। সো টু হিজ সারপ্রাইজ হি ফাউন্ড আ হিডেন প্যাথ, এটা সলভ করে দিয়েছিলাম। লিডিং ডিপ ইনটু দ্য ফরেস্ট অ্যান্ড দেন উইথ কিউরিয়াসিটি উই ড্যাশ। উইথ কিউরিয়াসিটি he decided to follow the path. Again, with curiosity he decided to follow the path. ঠিক আছে, eager to discover what lay ahead. আমাদের তিনটা আমরা খুব ইজিলি মিলাইতে পারছিলাম, একটা আমরা মিলাইতে পারি না বিকজ কলাম 2-তে আসলে একটা ওয়ার্ড নাই, যেমন স্টপ ছিল, স্টপটা আসলে ইয়েটা নাই। সো এখানে আমার মনে হয় একটু আনসারটা মানে কোয়েশ্চেনটা একটু ভুল ছিল, একটু কারেকশন আনার মানে দরকার বা উচিত ছিল, বাট সমস্যা নাই। ওকে, অ্যাজ উই কুড সলভ লাইক 4 out of 5, সো সমস্যা হবে না, এটা পরীক্ষা হলে ঠিক থাকবে। আচ্ছা, সো আমরা পাচ্ছি যে একটা রাইট ফর্ম ভার্ব, এবং রাইট ফর্ম ভার্ব এত বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, এটার মধ্যে হচ্ছে 5 মার্ক দেওয়া, বাট যখন বড় ক্লাসে উঠবা ইউ গাইজ উইল ইভেনচুয়ালি ফাইন্ড আউট যে রাইট ফর্ম ভার্বের ওপরে অনেক মার্ক থাকে। গত ক্লাসে আমি হচ্ছে মানে অনলাইন ব্যাচের ক্লাসগুলোতে I usually teach about this right form verb. So তোমাদের যদি মানে right form verb বা হচ্ছে another grammatical মানে other grammatical টপিকের উপরে you need detailed class, মানে এখানে তো আমরা কোয়েশ্চেন সলভ করতেছি, if you believe যে তোমার এইখানে ডিটেলড ক্লাস লাগবে, অনেক টাইম নিয়ে রুলস গুলো বুঝায় দেন প্র্যাকটিস করার মতো ক্লাস লাগবে, ইউ শুড জয়েন তোমার আওয়ার অনলাইন ব্যাচ। ঠিক আছে, অনলাইন ব্যাচ 6ষ্ঠ শ্রেণীর যে অনলাইন ব্যাচ আছে সেইটাতে জয়েন করতে পারো। ওইখানে তোমাদের অ্যাকচুয়ালি মানে ইংরেজির ক্লাসগুলো আমি নেই, সো আই ক্যান মানে গিভ ইউ আ সার্টেন লেভেল অফ অ্যাসুরেন্স যে ইয়েস, যে ক্লাসগুলো আমি ইংরেজিতে নেই, আই ট্রাই টু টিচ ইউ ইন দ্য ভেরি ইজিয়েস্ট ওয়ে পসিবল রাইট ফর্ম ভার্ব কিভাবে মনে রাখতে হবে অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন। সো যদি তোমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে এই টপিকটা আমি বুঝতে পারতেছি না, আই নিড আ ডিটেল ক্লাস, আই থিঙ্ক ইউ শুড এনরোল ইন অনলাইন ব্যাচ to have those classes online এবং খুব ডিটেলসে পড়ানো হয় ক্লাসগুলোতে। ওকে, so that's one thing you should keep in mind. This is not মানে I'm not saying like I'm not being biased, but this is actually true. English ক্লাসগুলো অ্যাকচুয়ালি ভালো হয়। ওকে, সো এরপরে হচ্ছে when I dash a child. So দেখো, when I dash a child, যখন আমি একটা বাবু বা শিশু ছিলাম। so when I was a child, এখানে বি মানে কি স্যার? বি মানে কিন্তু বি ভার্ব। বি মানে কি? Be verb. So when I was a child, I dash in a small village. I lived in a small village. So কারণ হচ্ছে দুটো জিনিসই হচ্ছে কি এখানে তোমার মানে পাস্ট টেন্সে আছে। ওকে, যখন তুমি খেয়াল করবা যে ভাইয়া দুইটা সেন্টেন্স দেখেন, এই যে এখানে when I was a child, this is an subordinated clause, আর এরপরটা হচ্ছে একটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো ওই যে তোমার আই লিভড ইন এ স্মল ভিলেজ, রাইট, দিস ইজ মানে তো দুইটা ক্লজই হচ্ছে কি সেম আসলে টেন্সটা ফলো করে ইউজুয়াল কেসে। সো ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, এখানে যেরকম সাবজেক্ট প্লাস V2 ইউজ করছি আমরা, ওইখানেও হচ্ছে সাবজেক্ট প্লাস আমরা কি করব? V2 ইউজ করবো। সো when I was a child, I lived in a small village. I dashed to school every day. I walked to school every day and then I finished my homework on time. আচ্ছা, যেহেতু একটা জিনিস খেয়াল করতে হবে গাইস, সেটা হচ্ছে এই ক্লাসটা মানে এই টপিকটা পুরোটাই হচ্ছে অতীতের ঘটনা, মানে অতীতকালে কি হয়ে গেছে সেটার উপরে আসলে পুরো টপিকটা বেস করে বানানো। সো যখন অতীত হয়ে যায় তখন আলটিমেটলি আমাদের বাদ বাকি যে ভার্বগুলো আছে সেন্টেন্সের মধ্যে সেইগুলোও হচ্ছে মোর অর লেস তোমার অতীত বা পাস্টের আশেপাশে ঘোরাফেরা করবে। সো এখানে আই ড্যাশ টু স্কুল এভরিডে, আই ওয়াক টু স্কুল ওয়াকড, ওকে V2, আই ওয়াক টু স্কুল এভরিডে। কারণ কি এখন বলবা যে ভাইয়া আপনি তো ক্লাসে যখন পড়াইছেন রাইট ফর্ম ভার্ব তখন বলছেন এভরিডে মানে থাকলেই হচ্ছে V1 বসে যাবে, এরকম কিছু একটা রুলস পড়াইছিলেন। দ্যাটস ট্রু, এভরিডে থাকলে V1 বসে, বাট পুরো প্যাসেজের কনটেক্সটে
যদি তুমি চিন্তা করতে যাও পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দেন হচ্ছে রুলস। সো যখন তুমি দেখবা যে এখানে পুরো প্যাসেজটাই অতীতে আছে, তখন ইউ শুড মানে মেক শিওর যে আসলে মানে পুরো টপিকটা যাতে তোমার মানে V2তেই থাকে, V2তেই কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? এখন দেখো, আই ড্যাশ টু স্কুল এভরিডে, আই ওয়াক টু স্কুল এভরিডে, walk to school every day and dash finished my homework. Again, যখন কনজাংশন থাকবে, যে দেখো এখানে একটা কনজাংশন আছে, এই কনজাংশন যখন থাকবে এর বাম পাশে মানে সেন্টেন্সের মধ্যে V2 বসবে, এর ডান পাশের সেন্টেন্সের মধ্যেও হচ্ছে কি V2 বসবে, মানে একই ফর্মের ভার্ব দুটো জায়গাতে বসবে। সো I walked to the school every day and finished my homework. Again, walk এর V2 হচ্ছে walked, আর তোমার হচ্ছে ফিনিশ এর V2 হচ্ছে কি finished. So I walked to the school every day and finished my homework on time. Then now I dash live in the city and I am doing well in my studies. দুটো ক্লু আছে। ভাইয়া বলছিলাম যখন সেন্টেন্সের মধ্যে নাও থাকবে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, মানে যখন আমি রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস নিচ্ছিলাম, যারা যারা ক্যাচ করতে পারতেছো না একটু বলি, রাইট ফর্ম অফ ভার্বের আমাদের যে অনলাইন ব্যাচের ক্লাসটা আছে সেখানে আমি রুলসগুলো পড়াচ্ছিলাম। সো আই এম প্রিটি শিওর যে ওইখান থেকে অনেকেই ক্লাসগুলো করবা। সো আমি যেটা বলতে চাইছি যে এখানে পুরো মানে তোমার কি বলে এটাকে, যে কোথায় গেল, হ্যাঁ মানে এই যে রুলস, মানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ইউ হ্যাভ টু ফাইন্ড আ ক্লু, যে কোথায় আছে ক্লুটা, এবং এই যে ক্লুটা হচ্ছে এই যে এখানে নাও, ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো আই অ্যাম লিভিং ইন দ্য সিটি। আচ্ছা, সেকেন্ড ক্লুটা দেখাই তোমাদেরকে, যখন কনজাংশন থাকে তখন হচ্ছে কি কনজাংশনের বাম পাশে যেই টেন্স বসে ডান পাশে সেম টেন্স বসে, ঠিক আছে? সো নাও আই লিভড ইন দ্য সিটি, সো সরি নাও আই এম লিভিং ইন দ্য সিটি কেন হবে, তুমি দেখো অ্যান্ডের এই পাশে কি সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওয়েল ইন মাই স্টাডিজ। সো আই অ্যাম লিভিং ইন দ্য সিটি অ্যান্ড আই অ্যাম ডুইং ওয়েল ইন মাই স্টাডিজ। সো I am living in the city and I am doing well in my studies. ঠিক আছে, পারা যাবে? আচ্ছা, এইখানে I live in my city and এখানে তুমি যদি V1 দাও that should be fine, যদি তুমি V plus ing দাও that also should be fine, কোনো সমস্যা নাই। এখানে live/am living দিলেও চলবে। আচ্ছা, now read the following. আমি কি রাইট ফর্ম ভার্ব বুঝাইতে পারছি? It was a bit easier না, it was actually very easy. পরীক্ষা হলে একটু কঠিন দিকে আসতে পারে যদি তোমাদের পরীক্ষায় একটু কঠিন কোয়েশ্চেন করে, আই মিন তোমার টিচারের উপর ডিপেন্ড করবে। তবে আমি তোমাদেরকে কিছু মানে রুলস বলে দিই, যে রুলসগুলো পরীক্ষায় আসবেই, মানে শর্টকাট আসবেই, ওকে, তুমি পরীক্ষায় দেখতে পারবা। একটা হচ্ছে জাস্ট নাও, ওকে, এই রুলটা ভালো মতো দেখবা। অ্যান্ড দেন তুমি দেখবা যে ইট ইজ টাইম, ঠিক আছে, এই রুলটা ভালো মতো দেখবা। অ্যান্ড দেন আই উইশ, আই ওয়্যার, এই রুলটা ভালো মতো দেখবা। এই তিনটে রুল দেখবা, এই রুলগুলো থেকে পরীক্ষা অফকোর্স আসবে। অ্যান্ড দেন তোমার হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট মানডে, ওকে, these are the rules, these are the words that you should memorize to answer right form of verb, because that's gonna help you out, okay? মানে শর্টকাট বলতে গেলে 4টা আছে, এইগুলো থেকে আসে, মানে তোমার একটা হইলো বা 2টা হলো, you will have those মানে in your exams, ঠিক আছে? সো তোমার যদি এখানে দেখা যায় যে 5টা গ্যাপ আছে, তার মধ্যে তুমি যদি 1টা 2টা এখান থেকে কমন পেয়ে যাও 4টা রুলের মধ্যে থেকে, ভালো না? ভালো তো। এবারে দেখি, read the following sentences and change the sentence as directed. So Akhil is a very brilliant student. দেখো, আমরা যখন সেন্টেন্সগুলোকে চেঞ্জ করব তখন আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা যাতে সেন্টেন্সের অর্থ না চেঞ্জ করে ফেলি। সো দেখো এখানে সেন্টেন্সটা Akhil is a very brilliant student, রাইট, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে ভেরি যেহেতু আছে, আমরা এখানে লিখতে পারি how brilliant Akhil is
হাউ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অখিল ইজ, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দিব এখানে আমরা, স্টুডেন্ট অখিল ইজ। ওকে, আমি পরে একটা এক্সাম্পল মানে সলভ করে দিব সুন্দর করে, এখানে হাবিজাবি লিখতেছি। যেমন দেখো আমি আরেকবার লিখি, হাউ তোমার হচ্ছে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অখিল ইজ। আচ্ছা, হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টুডেন্টস, নেগেটিভ। খেয়াল করেন, হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টুডেন্টস, এটাকে নেগেটিভ করলে আমাদের অর্থ চেঞ্জ করা যাবে না। হি ইজ নট সো ইনঅ্যাটেন্টিভ, ঠিক আছে, ভেরি থাকলে এটা ওয়ার্ড। আমি একটু এক্সাম্পলগুলো দেখি, আনসারগুলো দেখি, বেটার হবে এটা। অখিল ইজ আ ভেরি তোমার মানে আচ্ছা, সো এখানে অখিল ইজ আ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হাউ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অখিল ইজ এটা দিলেও হয়, আর হোয়াট আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অখিল ইজ এটা দিলেও হয়, কোনো সমস্যা নেই। বাট সিন্স এইখানে আসলে এ আছে, আমি এটা খেয়াল করি নাই, এ আছে, তো এটাকে আসলে অমিট করা যাবে না। সো আমরা যখন হাউ লিখি তখন তো আমরা লিখতে পারি যে হাউ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তোমার অখিল ইজ, এটা তো লেখা যায় না। সো এটা লেখা যায় হচ্ছে হোয়াটের সময়। সো হোয়াট আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অখিল ইজ, দ্যাট ইজ মানে মোর সুটেড ফর ইউ টু আনসার দ্যাট, বিকজ আমরা এখানে এটাকে আসলে অ্যাভয়েড করতে পারি না। ওকে, হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, সো হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, এটা নেগেটিভ কি হবে খেয়াল করেন, ভেরি আছে, রাইট, আর আমরা অর্থ চেঞ্জ করতে পারবো না। সো হি ইজ নট ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ এট অল। সো নট ইনঅ্যাটেন্টিভ মানে কি, নট ইনঅ্যাটেন্টিভ, নট ইনঅ্যাটেন্টিভ মানে হচ্ছে অ্যাটেন্টিভ, ঠিক আছে, নট ইনঅ্যাটেন্টিভ মানে হচ্ছে অ্যাটেন্টিভ। সো হি ইজ ভেরি ইনঅ্যাটেন্টিভ, হি ইজ নট ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ এট অল, হি ইজ নেভার লেট টু স্কুল, হি ইজ নেভার টু লেট টু গো টু স্কুল, অ্যাফার্মেটিভ, এটাকে অ্যাফার্মেটিভে করতে হবে। হি ইজ অলওয়েজ অন টাইম টু গো টু স্কুল, হইতে পারে হি ইজ অলওয়েজ পাংচুয়াল, অর হ্যাঁ লেটের বিপরীত হচ্ছে পাংচুয়াল। সো অন টাইম না দিয়ে পাংচুয়াল দিব আমরা, বেটার হবে। সো হি ইজ, আর নেভার থাকলে অলওয়েজ হচ্ছে আমাদের যখন আমরা কনভার্ট করি তখন হচ্ছে অলওয়েজ আনতে হয়। সো হি ইজ অলওয়েজ পাংচুয়াল টু গো টু স্কুল। আচ্ছা, হি ইজ অলওয়েজ পাংচুয়াল টু গো টু স্কুল, হি গোজ টু স্কুল রেগুলারলি, খেয়াল করেন রেগুলারলি। আচ্ছা, গোজ, দেখেন ভার্বের কি আছে V1, সো আমরা যখন মানে এটাকে কনভার্ট করব হচ্ছে ইন্টারোগেটিভে, যেহেতু এখানে কোনো রকমের অক্সিলারি আমরা দেখতে পাচ্ছি না, সো আমাদেরকে একটা অক্সিলারি আনতে হবে। সো ডাজ হি গো টু স্কুল রেগুলারলি, ও ডাজেন্ট, বিকজ এখানে তোমার পজিটিভ আছে, সো এখানে ডাজেন্ট হি গো টু স্কুল রেগুলারলি, রাইট। তার মানে হচ্ছে আমাদের যখন আমরা মানে V1 থেকে মানে যখন তোমার হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে হচ্ছে ইন্টারোগেটিভে নিব, তখন উই ট্রাই টু মানে পজিটিভে থাকলে নেগেটিভে নিয়ে যাওয়া ট্রাই করে। ডাজন্ট হি গো টু স্কুল রেগুলারলি, সো দ্য আনসার উইল বি ইয়েস, হি গোজ টু স্কুল রেগুলারলি। হু ডাজ নট লাভ হিম ভেরি মাচ, অ্যাসার্টিভ, সো এভরিওয়ান কি হবে, লাভ হিম ভেরি, ওয়াই, হু ডাজ নট, সো এখানে হচ্ছে এভরিওয়ান দিতে হয় আমাদের হু ডাজ নট থাকলে। সো এভরিওয়ান বা এভরিবাডি লাভস হিম সো মাচ, এভরিবাডি লাভস হিম সো মাচ। সো অ্যাগেন মানে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নিব আমরা যাতে সেন্টেন্সটাকে একটু নেগেটিভ করে রাখি, আবার যখন আমরা দেখা যাবে যে অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভে নিব তখন আমরা যাতে সেন্টেন্সটাকে বিপরীত করে ফেলি। Use appropriate punctuation marks and capital marks where necessary. The teacher asks the students who has completed the homework and the students raised their hands except John. John said, I haven't finished it yet. So the teacher asked, খেয়াল করেন, the teacher, T বড় হাতের হবে, T-টা এটা ঠিক আছে। আচ্ছা, asked the students, এই ডাব্লিউটা বড় হাতের হবে। সো হু হ্যাজ কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, সো হু হ্যাজ কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক কোয়েশ্চেন মার্ক, এটা ফুল স্টপ লাগবে না, তারপর অল স্টুডেন্টস রেইজড দেয়ার হ্যান্ডস এক্সেপ্ট জন, অল স্টুডেন্টস রেইজ দেয়ার হ্যান্ডস এক্সেপ্ট জন, জন বড় হাতের হবে, ফুল স্টপ, জন বড় হাতের হবে। দেন হচ্ছে সেইড কোটেশন মার্ক, আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট, সো
full stop. I think that is the right answer. The teacher asks the student who has completed the homework. All the students raised their hands except John. John said, I haven't finished it yet. ঠিক আছে? ও একটা জিনিস মিস করে গেছি। আমরা জেনজি হওয়ার কারণে মানে আমাদের পাংচুয়েশন আসলে অত মানে ঠিক না। So haven't finished it yet. কি বলছে এখানে? সাপোজ আচ্ছা আমরা তাহলে গ্রামার পার্ট শেষ করে ফেলছি, রাইট? গ্রামার পার্ট কি ভাই কঠিন আসবে? আমার কাছে মনে হয় ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টের নাম্বার ওঠানো কম্পারেটিভলি অনেক ইজিয়ার, বিকজ ইংলিশের তোমার হচ্ছে ম্যাথমেটিক্সের মতো মার্ক। তোমার যদি হয় ইউ উইল গেট ফুল মার্কস, তোমার যদি না হয় ইউ উইল নট গেট মার্কস। সো ওই যে পৃষ্ঠা ভরায় ভরায় লেখা বাংলা সমাজের মতো যে লেখা, ঠিক আছে, কয়েক পৃষ্ঠা লেখার পরে ইউ ডোন্ট গেট দ্য ডিজায়ার্ড মার্কস। ওর থেকে আমার মনে হয় ইংলিশ সেকেন্ড পার্ট ইজ ওয়ে বেটার অ্যান্ড ইফ ইউ প্র্যাকটিস আ লট, রাইট? পরীক্ষা সামনে চলে আসছে, অর্ধবার্ষিক, তোমাদেরকে অনেক ভালো মতো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি রিসেন্টলি যে একটু পরে তোমাদের এই ক্লাসটা শেষ করে দেন আইল বি গোয়িং টু অনলাইন ব্যাচের ক্লাস আছে সন্ধ্যার সময়। এই ক্লাসে আমি কি পড়াবো? রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব কি করে? রাইট ফর্ম অফ ভার্বের আমি দুইটা ক্লাস নিছি। একটা ক্লাসের মধ্যে হচ্ছে তোমার কমপ্লিটলি রুলস পড়াইলাম, আরেকটা ক্লাসের মধ্যে হচ্ছে আমরা প্র্যাকটিস করাইলাম, ঠিক আছে? অ্যান্ড গেস হোয়াট, যে এই আজকের ক্লাসটা সেটা হচ্ছে প্র্যাকটিস থাকবে। অ্যান্ড আজকের ক্লাসে পুরো প্র্যাকটিস করাবো কেন? কারণ হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা তোমার সেকেন্ড পার্টে তুমি যদি ভালো করতে যাও, তুমি রুলস পড়ো, দ্যাটস ফাইন, বাট সেটাকে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু অ্যাপ্লাই দ্য রুলস, ঠিক আছে? সো এইটার কারণে হচ্ছে প্র্যাকটিসটা করা অনেক ইম্পর্টেন্ট। আই হাইলি রেকমেন্ড ইউ গাইজ টু কাম টু অনলাইন ব্যাচ সো দ্যাট উই ক্যান প্র্যাকটিস টুগেদার। সামনে অর্ধবার্ষিক পরীক্ষার টাইম কিন্তু বেশি নাই। সো তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে আগের ক্লাসের রেকর্ডগুলো দেখতে পাচ্ছ, প্লাস হচ্ছে তোমার আবার নতুন ক্লাসগুলো তুমি দেখতে পাচ্ছ। সো তোমার জন্য বেটার হবে, এটা আমার সাজেশন, ওকে? ইংলিশের জন্য অ্যাটলিস্ট তোমার টেনশন কেটে যাবে। অ্যান্ড দেন আমাদের হচ্ছে এই যে থিওরি যে পার্টটা আছে, মানে রিটেন পার্টটা আছে, সেটাতে আমরা একটু দেখবো। We will not talk about it thoroughly because of the feature of it, okay? But I'll share some of the insights that would be very much helpful for you, okay? So the first insight, দেখেন এটা একটা ফর্মাল লেটার। আমাদের লেটার দুই রকমের আছে। লেটার হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ফর্মাল, আরেকটা হচ্ছে ইনফর্মাল। আচ্ছা, ফর্মাল লেটারের মধ্যে হচ্ছে তোমার যেটা করতে হবে যে তুমি কারোর নিকট কোনো অ্যাপ্লিকেশন লিখবা, মানে সামথিং যে ইউ আর অ্যাপ্লাইং ফর সামথিং। সো তোমার স্কুলের টিচার হইতে পারে, তোমার বস হইতে পারে, তোমার এলাকার চেয়ারম্যান হইতে পারে, মানে সামওয়ান হু ডাজন্ট হ্যাভ আ পার্সোনাল কানেকশন উইথ ইউ। সো ফর্মাল লেটারগুলোতে একটা তোমার ফরম্যাট, সুন্দর একটা ফরম্যাট ফলো করে আমরা লিখি। সেই ফরম্যাটটা হচ্ছে দেখেন, এই যে এখানে শুরু করব হচ্ছে আমরা তারিখ দিয়ে, and then we go to headmaster, মানে কার বরাবর লিখছি এবং কোথাকার হেডমাস্টার, গাজীপুর হাই স্কুল, এবং গাজীপুরের হাই স্কুলটা কোথায়? শ্রীপুর গাজীপুর, মানে অ্যাড্রেস। and then we go to write the subject, application for leave of absence। অ্যাপ্লিকেশন মানে সাবজেক্টটাকে অনেকভাবে লেখে, আমি ইউজুয়ালি লিখি হচ্ছে জিরান বা হচ্ছে তোমার ইনফিনিটিভ ব্যবহার করে। সো জিনিসটা হচ্ছে এরকম, তোমার মানে অ্যাপ্লিকেটিং ফর বা অ্যাপ্লাইং ফর লিভ অফ অ্যাবসেন্স দিলে বেশি সুন্দর লাগে। ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে পারো, অ্যাপ্লাইং ফর লিভ অফ অ্যাবসেন্স, ইউড বি মানে তোমার জন্য এটা ভালো লাগবে, মানে বেটার হবে আর কি। অ্যান্ড দেন ইউ স্টার্ট উইথ ডিয়ার স্যার অ্যান্ড এভরিথিং, সব কিছু অ্যালাইনমেন্ট লেফট সাইড, সব অ্যালাইনমেন্ট লেফট সাইড। I have the honor to draw your kind attention to the fact that I am a regular student of class 6 of your school, everything. So I think আমি বুঝাতে পারছি, সব হচ্ছে লেফট সাইডে থাকবে এবং কথাবার্তার ধরনও একটু চেঞ্জ থাকবে। যেমন হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, এরকম ভাবে বলা যাবে না, মানে জিনিসটা হচ্ছে খুবই ফর্মাল এন্ড ইউ ডোন্ট হ্যাভ টু বি এক্সপ্রেসিভ। দেখো দুই রকমের ওয়ার্ড আছে ইংরেজিতে, রাইট? যেমন হচ্ছে আই এম ডুইং ফাইন, রাইট? আই এম ওয়েল, দুই রকম। কেমন আছো আমি যদি জিজ্ঞেস করি হাউ আর ইউ, তুমি হচ্ছে দুইভাবে আনসার করতে পারো, মানে ইউ ক্যান সে যে আই এম ডুইং ফাইন, রাইট? আরেকভাবে বলতে পারো যে আই এম ওয়েল। সো আই এম ডুইং ফাইন, রাইট? এই আই এম ডুইং ফাইন শুনতে ভালো লাগতেছে, বাট এটা হচ্ছে একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, মানে তুমি এই ল্যাঙ্গুয়েজে ইউ ক্যান টক উইথ ইউর ফ্রেন্ড, টক টু ইউর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিজ, বাট ইউ ক্যানট টক টু আ মানে পার্সন হু ইজ ইন হায়ারার্কি, মানে হায়ার হায়ারার্কি দেন ইউ। সো তুমি তখন বললো আই এম ওয়েল। সো এই যে ডিফারেন্ট ভাবে যে কথাবার্তা বলাটা, এই যে টোনটা, সেই টোনটা তোমাদেরকে শিখতে হবে দুইভাবে, একটা হচ্ছে ফর্মাল, ইনফর্মাল টোন। সো একটু গুগল করবা, ইউ উইল হ্যাভ আ বেটার আইডিয়া অ্যাবাউট দিস, ফর্মাল টোন কিভাবে লিখতে হয়।
দেখো, I have the honor to draw your kind attention to the fact that I'm a regular student of class 6 of your school. I'm writing to inform you that I could not attend school from 12 to 14 December 2026 due to the cold and fever. So I kindly request you to grant me leave of absence for those 3 days. I hope you will consider my request. Your obedient pupil. এটা যদি না হয় বা দিতে একটু কষ্ট হয়, যদি বানানটা মনে মানে না থাকে, তাহলে হচ্ছে ইউ ক্যান রাইট yours faithfully. কি লিখবেন? ওকে, yours faithfully লিখতে পারেন। দ্যাট উড বি মানে মোর মানে কনভিনিয়েন্ট ফর ইউ, বিকজ এখানে বানান ভুল হওয়ার চান্সেস আছে। আমি ছোটবেলা তো অনেক বানান ভুল করছি অবিডিয়েন্ট বানানে। ও তারপর হচ্ছে BEDIANT দিতাম, অবিডিয়ান্ট এরকম ভাবে দিতাম। সো তারপর আবার OBI দিতাম, রাইট? সেই ওয়ার্ডগুলো হচ্ছে ওবিডিয়েন্ট পিউপিল। সো এইটা যদি একটু কঠিন লাগে, yours faithfully লিখতে পারেন, সিনসিয়ারলি yours লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এটাতে নাম্বার কাটবে না কেউ। And then your favorite hobby. Oh, আচ্ছা, আরেকটা important instruction for formal letters, that is that you have to finish it within 1 page. যদি 1 পেজের মধ্যে না পারেন ফিনিশ করতে, তখন দেখা যাবে কি যে একটু ঝামেলা হয়, বিকজ ফর্মাল লেটারগুলো 1 পেজের মধ্যেই হয় ইউজুয়ালি, এরকম লম্বা পেজ। বাট দেন এগেন এটা একটা কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে যে ভাইয়া, ইন রিয়েল লাইফে যখন আপনি অ্যাপ্লিকেশন লিখবেন, এখন যদি অ্যাপ্লিকেশন কেউ লেখে না, এখন সবাই মেইল করে, বাট অ্যাপ্লিকেশন যখন লিখবেন আপনাদের লেটার ফরম্যাটের একটা পেজ আছে। লেটার ফরম্যাট তো লম্বা হয় ভাইয়া, চ্যাপ্টা হয়, লম্বা হয়। ইউ আর ট্রু, ইউ আর অ্যাকচুয়ালি রাইট। সো মানে এই যে আমাদের পেজগুলো দেয় খাতায়, সেইটার মধ্যে আসলে লেটার লিখে আসলে শেষ করা যায় না 1 পেজের মধ্যে, বিকজ মানে খাতাগুলো একটু ছোট থাকে, চওড়া থাকে, আর লেটার লেখারগুলো হচ্ছে চ্যাপ্টা থাকে কিন্তু লম্বা থাকে। সো আমরা কি করব? সো ইন দ্যাট কেস দেখেন, ট্রাই করবেন যে 2টা পেজ থাকে না খাতার মধ্যে, সো বাম পেজ থেকে হচ্ছে লেটার লেখার জন্য, ঠিক আছে? বাম পেজ থেকে লেটার লেখার জন্য যদি মনে হয় যে ভাই আমার 1 পেজে ধরবে না, তো এই পেজ থেকে এই পেজে যেতে পারেন, কিন্তু এই পেজ থেকে ওই পেজে যান না। বাট যদি আপনার মনে হয় যে ভাইয়া আমি 1 পেজে শেষ করতে পারবো, দেন ইউ শুড রাইট ইন দিস পার্ট অফ দ্য পেজ, ঠিক আছে? ওই পেজে আর লেখা লাগবে না। রাইট আ কম্পোজিশন অন ইউর ফেভারিট হবি ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস। এটা কি শেষ? এটার পর কি শেষ? হ্যাঁ, দেখো, ডিউটিস অফ এ স্টুডেন্ট বা কম্পোজিশন লেখার কিছু মজার ব্যাপার তোমাদেরকে বলি। কম্পোজিশন মানে কি? মানে হচ্ছে তোমার একদমই গদ্য রচনার মতো লিখতে হবে। সো তোমাকে এখানে মাল্টিপল, ইউ ক্যান ইউজ মাল্টিপল প্যারা, রাইট? মানে তুমি তোমার মতো করে প্যারা লিখতে পারো। যেমন হচ্ছে এই যে মাই হবি, ওয়াই আই লাইক ইট। আমার হবি কোনটা? এই যে অ্যামাং মেনি হবিজ গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি, ঠিক আছে? এখন কেন স্যার, ওয়াই ডু আই লাইক ইট সেটা লিখবো। তারপরে হচ্ছে হাউ আই ওয়ার্ক, আমি ওইখানে ওই হবিতে কিভাবে কাজ করি সেটা লিখবো। অ্যান্ড দেন উই গো টু ইউজফুলনেস, সেই হবিটার মানে আমার যে আছে সেটা কোনো কার্যকারিতা আছে কিনা সেটা সম্পর্কে লিখবো। তারপরে হচ্ছে তোমার মানে লিখার কোনো শেষ নাই, মানে তুমি তোমার মতো করে যেটা মাথায় আসে, সিম্পলি ইউ রাইট আ পয়েন্ট, ইউ রাইট আ প্যারা, অ্যান্ড দেন ইউ স্টার্ট রাইটিং, ঠিক আছে? কেউ তোমাকে কিছু বলবে না যে ভাইয়া এটা এরকম করে কেন লিখছো, এরকম করে কেন লিখছো, বিকজ দ্যার ইজ নো সাচ ওয়ে টু মানে সে যে এইটা ঠিক আছে ওইটা ঠিক নেই। কম্পোজিশনের মধ্যে ইউ হ্যাভ টু রাইট আ লট, অ্যান্ড তুমি প্যারা করে লিখলে সুন্দর লাগবে। প্যারার মধ্যে একটু যে নীল কালি দিয়ে একটু সুন্দর করেই করতে পারো, নট নেসেসারি অ্যাগেন। দেন কয় পেজ লিখবো ভাইয়া? 12 পেজের জন্য। আমি জানি না এটা কত পেজ লেখা লাগে এখন রাইট নাও, বাট ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট, ক্লাস 6-এ পড়তাম 2013 সালে, সো 13 বছর আগে। বাট দেন অ্যাগেন যদি আমি লিখতাম হচ্ছে 4 পেজ ম্যাক্স, ঠিক আছে? ম্যাক্স 4 পেজ। এখন দেখি যে অনেকে আছে 6-7 পেজ করে লেখে, আমি রেকমেন্ড করি না। দেখো, আমার হাতের লেখা ছিল ছোট, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইংলিশে বা যে কোনো লেখাতে ইফ ইউ ডোন্ট মেনটেন দ্য কোয়ালিটি অফ দ্য রাইটিং, তোমার কোয়ান্টিটি দিয়ে কিছু যায় আসে না। তুমি ইংরেজি লিখতেছো বাট ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য স্পেলিং, ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য গ্রামার, তোমার স্পেলিং গ্রামার সব ভুল হচ্ছে, বাট ইউ আর জাস্ট রাইটিং, মানে তুমি খালি পেজ ভরাচ্ছ, ইটস নট গোনা ক্রিয়েট আ লট অফ ভ্যালু, ট্রাস্ট মি। সো তোমার এটার থেকে বড় হয় তুমি যদি 7-8 পেজ লেখো, বাট সেখানে যদি তোমার হাতের লেখা থাকে খারাপ, অ্যান্ড দেন ইউ মানে তোমার গ্রামার বা রাইটিং হয় নাই, দ্যাট ইজ অলওয়েজ ওয়ার্স দেন ইফ ইউ রাইট 3 to 4 পেজেস, রাইট, কিন্তু তোমার হাতের লেখা সুন্দর হয়েছে, গ্রামার ঠিক আছে, অ্যান্ড দেন ইউ মানে তোমার স্পেলিং ভুল যায় নাই, রাইট? স্যাররা ওই যে মানে কম
কিন্তু হচ্ছে কোয়ালিটিফুল লেখাকে সবসময় বেশি রেসপেক্ট করে। সো ইউ হ্যাভ টু মানে কিপ দ্যাট ইন মাইন্ড যখন আমরা কম্পোজিশন লিখবো। অ্যান্ড দেয়ার উইল বি ডিটেলড ক্লাসেস, যখন এই যে কম্পোজিশন কোনটা ইম্পর্টেন্ট, কিভাবে লেটার লিখতে হয় সেটা ইম্পর্টেন্ট। সো দেয়ার উইল বি ক্লাসেস when I'll be teaching you this on this online batch. So it's very or highly recommended that you guys join to online batch 2026 ষষ্ঠ শ্রেণী যে অনলাইন ব্যাচটা আছে, so that we can actually মানে study together for our অর্ধবার্ষিক এক্সাম or semi annual exam. Now এইটার পরে আমাদের আজকে শেষ করতে হবে, টপিক কম, বাট দেন अगेन আমি কিন্তু তোমাকে একদমই শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইংলিশ সেকেন্ড পার্টের কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয়, কি কি ব্যাপার মাথায় রেখে সলভ করতে হয়, আমি কিন্তু তোমাকে সেটা 100% দেখাই দিছি। এখন তোমার বাসার কাজ কি হবে? তোমার বাসার কাজ হবে হচ্ছে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য গ্রামার, ঠিক আছে? গ্রামারের ক্ষেত্রে ইউ ডু সাম রাইট ফর্ম ভার্ব, দেন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, এগুলো দেখলাম। দেখার পরে কি করতে হবে জানো? সেকেন্ড স্টেপ হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প হইতেই পারে না। আজ পর্যন্ত কেউ প্র্যাকটিসের কোনো বিকল্প আবিষ্কার করতে পারে নাই। প্র্যাকটিস করতে হবে, এবং যখন দেখবা যে ভাইয়া রুলস পারতেছি না, রুলস পড়ছি বাট ভুলে গেছি, তো তখন কি করবা? পাশে গ্রামারের রুলগুলো ওপেন রাখবা আর ডান পাশে কোয়েশ্চেন সলভ করবা। যখন দেখবা যে ভাইয়া একটা কোয়েশ্চেন আসছে, আমার মাথায় আছে যে কোয়েশ্চেনটা কোন রুলের, আমার কিন্তু রুলটা মনে পড়তেছে না, দেন ইউ গো ব্যাক টু দ্যাট রুল অ্যান্ড ইউ কি মানে সলভ দ্য আসলে ওই মানে রুলটা কিভাবে সলভ করতে হবে। And then thirdly হচ্ছে you have to do মানে you have to prepare for the writing part as well. Second part এ নাম্বার ওঠানো ফার্স্ট পার্ট থেকে easier if you do practice, but যদি তুমি প্র্যাকটিস না করো সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টের থেকে খারাপ হয়ে যাবে। So the decision is up to you. You do have time, you do have 1 month, and you do have the chance to join us to study together for this semi-annual exam. So I recommend you to practice, and দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। Till then সবাই ভালো থেকো, সুস্থ থেকো, and best of luck for the exam.